মুরাদনগরের শিশুর হাত ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার, আটক এক। আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ সদস্য। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আসন্ন নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে হওয়া সহিংসতায় এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। চুয়াডাঙ্গায় পরকীয়ার অভিযোগে নারী ও যুবককে মাথা ন্যাড়া করে অমানবিক নির্যাতন। একসময়ের প্রমত্তা তিস্তা, যার ঢেউয়ের গর্জনে একসময় তীরবর্তী মানুষের ঘুম ভাঙত, সেই নদী এখন কেবল এই ধুধু বালুচর। শেষ মুহূর্তে ফসলি মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিহা মনি নামে এক কন্যা শিশুর হাত ও মুখ বাঁধা মরদেহ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি দুপুর 12:30টার দিকে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে আটক করে পুলিশে সুপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত নিহামণি মোচাগড়া গ্রামের সৌদি আরব প্রবাসী শরীফ মিয়ার মেয়ে। সেই স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। অন্যদিকে আটককৃত রাসেল একই গ্রামের রবিউল মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, রাসেল মাদকাসক্ত এবং প্রায়ই শিশুদের উত্ত্যক্ত করত। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিহামণি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহার খেলার সাথী অন্য শিশুরা জানায়, রাসেল তাকে ডেকে নিয়ে গেছে। পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুর 12:30টার দিকে পাশের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর নিহার লাশ দেখতে পায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় শিশুটির মুখে ও হাতে স্কচ টেপ পেঁচানো ছিল। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত রাসেলকে আটক করে গণধোলাই দেয় এবং পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জামিল খান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্ত যুবক আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। NBN নিউজ, কুমিল্লা। রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ সদস্য। নিহতরা সবাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়ি-৮৫ গ্রামের বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে। নিহতরা হলেন উপজেলা সদর ইউনিয়নের দড়ি-৮৫ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হারিস উদ্দিন, তার ছেলে হিসান উদ্দিন রাহাব এবং ভাতিজি রোদেলা হারিস উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে। শুক্রবার ১৬ জানুয়ারি সকালে উত্তরের ১১ নম্বর সেক্টরের একটি ৬তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের এই ৩ সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শহীদুল ইসলাম, তার স্ত্রী শিউলি আক্তার এবং তাদের ৪ বছর বয়সী ছেলে ওমর উদ্দিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরেজমিনে গ্রামে গিয়ে দেখা যায়, নিহতদের শেষ বিদায় জানাতে বাড়িতে তৈরি করা হয়েছে পাশাপাশি ৩টি কবর। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। এলাকাবাসী জানান, হারিস উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে উত্তরায় ফলের ব্যবসা করতেন। সেই সুবাদেই সপরিবারে তারা সেখানে থাকতেন। ৩০ বছর ধরে ঢাকা থাকে, বউ ফুলাবান সবাই ঢাকাতে ফলের ব্যবসা করে। তাছাড়া আরো ব্যবসা আছে, ফলের ব্যবসা আছে। আর এগোতে হইলে আপনার সকাল 11টার দিকে শুনি আগুন লাগছে বাসায়, সার্কিট ব্রেকার থেকে সরে ওই দুর্ঘটনা ঘটছে। আজ রাত 10টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করার কথা রয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রবিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক প্রাণহানিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। NBN নিউজ, ময়মনসিংহ। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার 17 জানুয়ারি ভোরে পরিচালিত এই অভিযানে আনুমানিক 28,68,000 টাকা মূল্যের মালামাল ও একটি মিনি ট্রাক সহ 2 পাচারকারীকে আটক করা হয়। শনিবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত 3টার দিকে কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিক্স পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য পাচারের অভিযোগে ট্রাকটি জব্দ সহ 2 জন পাচারকারীকে আটক করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্তে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এনবিএন নিউজ, নারায়ণগঞ্জ। ময়মনসিংহ 1 আসনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে হওয়া সহিংসতায় এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার 16 জানুয়ারি সন্ধ্যা 6টায় ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ওই ইউনিয়নের বাগপাড়া গ্রামের বাসিন্দা এবং এই আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যা 6টায় একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়টিতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের অনুসারীরা। এ সময় নজরুল ইসলামকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পরপরই প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা আমার নিবেদিত প্রাণ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, আমি যতদূর জেনেছি এটি একটি পারিবারিক বিরোধের ঘটনা। এখন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এতে রাজনীতির রং দেওয়া হচ্ছে। নির্বাচনকে ভিন্ন কাজে প্রবাহিত করতে চাচ্ছে। আমরা জানি আজকে এই হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের সঙ্গে প্রার্থীর অফিস উদ্বোধনের কোনো সম্পর্ক নেই, তবে আমাদের দলের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দোষীদের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এনবিএন নিউজ, ময়মনসিংহ। আমি আপনাদের সাথে অত্যন্ত ব্যথিত একজন মানুষ হিসেবে। আমি নির্বাচনী আচরণ বা অন্যান্য সব কিছুতে আমি বাদ দেই। একজন মানুষ তাকে হত্যা করা হয়েছে। চুয়াডাঙ্গার সদর উপজেলা ও দর্শনা থানার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে পরকীয়া সম্পর্কের অভিযোগে এক নারী ও এক যুবককে প্রকাশ্যে অমানবিক নির্যাতনের খবর পাওয়া গেছে। উত্তেজিত গ্রামবাসী ওই নারী ও যুবককে বেধড়ক মারপিট করার পর তাদের মাথা ন্যাড়া করে এবং গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। ভুক্তভোগীরা হলেন কুন্দিপুর গ্রামের স্কুলপাড়ার দিনমজুর আরিফের স্ত্রী আসমা এবং একই গ্রামের আহমেদ আলীর ছেলে স্বপন আলী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আসমার শোবার ঘরে স্বপন আলীকে দেখতে পায় গ্রামবাসীরা। পরে আপত্তিকর অবস্থায় তাদের 2 জনকে হাতে নাতে আটক করা হয়। শুক্রবার সকালে উত্তেজিত কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপর এই বর্বরতা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তদের দীর্ঘদিনের গোপন সম্পর্ক নিয়ে ক্ষোভ থেকেই এমন কাজ করেছে একদল উচ্ছৃঙ্খল গ্রামবাসী। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন স্থানীয় যুবদল কর্মী নান্ন। তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি এবং পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। কারো ব্যক্তিগত সম্পর্কের এ
এ বিষয়ে অভিযোগ থাকলেও এভাবে শারীরিক নির্যাতন ও অপমান করা কোনোভাবেই আইনসম্মত নয়। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন তারা, তবে কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ না থাকায় এখনো পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবাধিকার কর্মীদের মতে, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে এভাবে সামাজিকভাবে হেয় করা দণ্ডনীয় অপরাধ। NBN নিউজ, চুয়াডাঙ্গা। এক সময়ের প্রমত্তা তিস্তা, যার ঢেউয়ের গর্জনে একসময় তীরবর্তী মানুষের ঘুম ভাঙত, সেই নদী এখন কেবলই ধুধু বালুচর। ভারতের গজলডোবায় বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ায় এবং দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় আজ মরণদশায় পরিণত হয়েছে উত্তরবঙ্গের এই জীবনরেখা। শুকনো মৌসুম আসতেই তিস্তা এখন এক সরু মরা খাল, আর এর বিরূপ প্রভাবে পরিবেশগত বিপর্যয়, জীববৈচিত্র্যের ধ্বংস এবং আর্থসামাজিক সংকটে পড়েছে নদী অববাহিকার প্রায় 1.5 কোটি মানুষ। গত শনিবার রংপুর চেম্বার ভবনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন আয়োজিত সংকটে তিস্তা নদী আর্থসামাজিক অভিঘাত শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালায় উঠে এসেছে এই করুণ চিত্র। কর্মশালায় বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেন, তিস্তা কেবল একটি নদী নয়, এটি এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। নতুন করে যে তিস্তা সেচ প্রকল্প, সেটার সাথে সম্পর্ক নাই কিন্তু, কারণ পানিটা তো আসবে হচ্ছে তিস্তা ব্যারেজ পার হয়ে গিয়ে এখানে নিচে, তাই না? আর কি বলা হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা হলে পরে অনেক ধরনের কর্মসংস্থান হবে, অনেক জমি উদ্ধার হবে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা আজও আলোর মুখ দেখেনি। নদীর স্বাভাবিক প্রবাহ না থাকায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে, ফলে সেচ ব্যবস্থা ভেঙে পড়ছে এবং কৃষি প্রধান এই অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। বক্তারা স্পষ্ট করে বলেন, এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে উত্তরবঙ্গ বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। নদীর বুক জুড়ে এখন মাইলের পর মাইল বালুচর, যেখানে একসময় রূপালী ইলিশ আর হরেক পদের দেশীয় মাছ পাওয়া যেত, সেখানে এখন ধুলোর উড়াউড়ি। জলজ প্রাণী ও মাছের প্রজনন ক্ষেত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক এশিয়া প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ডক্টর নজরুল ইসলাম বলেন, নদী মরে যাওয়া মানে কেবল পানি হারানো নয়, একটি আস্ত বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম ধ্বংস হওয়া। তিস্তা এখন সেই অন্তিম লগ্নে দাঁড়িয়ে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্টজনেরা। বিশেষ অতিথির বক্তব্যে বাপার সহ সভাপতি ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান এবং সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি ও খনন কাজ নিয়ে আর কালক্ষেপণ করার সুযোগ নেই। 1.5 কোটি মানুষের চোখের জল মোছাতে এবং মরুকরণ ঠেকাতে সরকারকে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দ ও দৃশ্যমান কাজ শুরু করার জোর দাবি জানানো হয়। NBN নিউজ, রংপুর। বাগেরহাটের মোরেলগঞ্জে হিমেল হাওয়া, শৈত্যপ্রবাহ ও কনকনে শীত উপেক্ষা করে শেষ মুহূর্তে ফসলি মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফসলি জমিতে বিঘা প্রতি 3 থেকে 5 মণ ধান বৃদ্ধি পাওয়ায় কৃষকের ঘরে ঘরে বইছে আনন্দের জোয়ার। গত বছরের চেয়ে 100 হেক্টর রোপা আমন ফসলি জমি কমে গেলেও ফলন বৃদ্ধিতে কৃষকের মুখে হাসি। আমন ধান খুব ভালো হয়েছে এবং মাঝে মাঝে 2-1 জায়গায় শীষ কাটছে, ফিরতি বছরের চাইয়া অনেক অনেক গুণ ভালো হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাট উপজেলার 16টি ইউনিয়ন ও 1টি পৌরসভার প্রত্যন্ত প্রতিটি গ্রামের মাঠের পর মাঠ জুড়ে সোনালী আমন ফসলের সমারোহ। শেষ মুহূর্তে ধান কর্তনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। গত 2 সপ্তাহ ধরে অতিরিক্ত শৈত্য প্রবাহে ঘর থেকে সাধারণ মানুষ বাহিরে বের হতে শীতে হিমশিম খাচ্ছে। তবুও কৃষক আমন ফসল বৃদ্ধিতে মনের আনন্দে প্রতিটি মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষক। অনেকে ইতিমধ্যে 80 ভাগ ধান কেটে ঘরে তুলে মাড়াইয়ের কাজ করছেন। এবছর বিঘা প্রতি কৃষক স্থানীয় জাতের মোটা আমন ফসল পেয়েছেন 10 থেকে 14 মণ, যেখানে গত বছর একই জমিতে বিঘা প্রতি ধান পেয়েছে সর্বোচ্চ 8 মণ।
বাজারে প্রতিমন ধান কৃষক বিক্রি করছেন 1020 টাকা দরে। বিগত বছরে এদিনে প্রতি মন ধান বাজারে বিক্রি করছে কৃষক 1300 টাকা দরে। এবারে যদিও একটু বাজার দর কম পেলেও ফসল বৃদ্ধির কারণে তা পুষিয়ে উঠতে পেরেছে কৃষক। পূর্ব চিপা বারৈখালী গ্রামের খলিল হাওলাদার, ওমর ফারুক, জাকির আকন সহ এরকম আরও একাধিক কৃষকরা বলেন, এবছর মাঠে স্থানীয় আমন ধান খুবই ভালো হয়েছে। গড়ে বিঘায় 4 থেকে 5 মণ ফসল বৃদ্ধি হয়েছে। বিগত 4 থেকে 5 বছরে এরকম ফসল তারা পায়নি। কোনো জমিতে বিঘা প্রতি 16 থেকে 17 মণও ধানও হয়েছে। কৃষক এত ভালো ফসল দেখে তৃপ্তির হাসি দিয়ে বলেন, ফসল ভালো হওয়ার আনন্দটাই অন্যরকম। এ গ্রামের প্রতিটি গৃহের উঠোনে ধান মাড়াইয়ের কাজ চলছে। এদিকে উপজেলার কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবছরে দেশি আমন ও উচ্চ ফলনশীল জাতের ধান 25,370 হেক্টর জমিতে উৎপাদন করেছে কৃষক। এর মধ্যে স্থানীয় জাতের 18,720 হেক্টর ও উচ্চ ফলনশীল 6,650 হেক্টর জমিতে ফসল উৎপাদিত হয়েছে 53,720 মেট্রিক টন। গত বছর কৃষক 26,414 হেক্টর জমিতে আমন ধান ফসল ফলিয়ে পেয়েছে 53,929 মেট্রিক টন ধান। এবছর ফসলি প্রায় 100 হেক্টর জমি রোপণ না হওয়ার মৎস্য ঘের বৃদ্ধি, ফসলি জমি কেটে বসতবাড়ি নির্মাণ, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমন বীজ থাকলেও তা রোপণ করতে পারেনি কৃষকরা। তারপরেও এবছর ফসল উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জমি কমে যাওয়ার ঘাটতি কৃষক পুষিয়ে উঠতে পেরেছে। এ সম্পর্কে উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এবছর আমন ফসল উৎপাদনের 80% ধান ইতিমধ্যে কর্তন করে ঘরে তুলতে পেরেছেন কৃষক। 20% ধান মাঠে রয়েছে। 2-1 সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ করতে পারবেন কৃষক। এবছরে আমনে কৃষক ভালো ফলন পাওয়ার আবহাওয়া অনুকূলে অতিবৃষ্টির কারণে লবণাক্ততা কমে যাওয়া, জমিতে অতিমাত্রা সার ব্যবহার না থাকায় কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সুষম সার ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণে আমনে ভালো ফলন ফলিয়েছে কৃষক। বিঘা প্রতি 2 থেকে 3 মণ ধান বৃদ্ধি হয়েছে। NBN নিউজ, বাগেরহাট।